বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌভিক, এই রিপোর্টে কলকাতা হাইকোর্ট কি জানতে চাইল? দেখো, প্রথমত তিনটি রিপোর্ট কলকাতা হাইকোর্ট তলব করেছে। প্রথমত রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্য সরকারকে বলতে হবে যে ব্যক্তিদের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বা আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে রাজ্য সরকার কি ভাবছে সে নিয়ে তাদের রিপোর্ট পেশ করতে হবে। তার পাশাপাশি কলকাতা পুরসভাকে একটি আলাদা করে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টে কলকাতা পুরসভাকে বলতে হবে যে এই মামলায় যে অভিযোগ করা হচ্ছে সেখানে বারবার বলা হচ্ছে যে নিকাশির যে বন্দোবস্ত রয়েছে সেটা কিন্তু গোটা কলকাতা কেন রাজ্যের ক্ষেত্রে ঠিক নেই। ফলে কলকাতার ক্ষেত্রে কলকাতা পুরসভা এই নিকাশি বন্দোবস্ত দিয়ে রিপোর্ট দেবে যে কোথায় কোথায় ঘাটতি রয়েছে বা কোথায় কোথায় কি কি অসুবিধা রয়েছে বা যে অভিযোগগুলো তোলা হয়েছে তার প্রেক্ষিতে কলকাতা পুরসভার কি বলার রয়েছে। এবং তৃতীয়ত বলা হয়েছে সিএসসিকে একটি রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্টে বলতে হবে যে এই মামলার ক্ষেত্রে এই অভিযোগও তোলা হয়েছিল যে সিএসসি তাদের যে যন্ত্রাংশ রয়েছে বা যে সরঞ্জাম রয়েছে সেগুলি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সিএসসির ঘাটতি রয়েছে। অভিযোগ এটাও করা হয়েছে যে একাধিক জায়গায় যে লাইটে যে বৈদ্যুতিক বক্সগুলো হয় সেই বক্সগুলো খোলা অবস্থায় পড়ে থাকে, সেগুলো মাটির অনেক কাছাকাছি থাকে। ফলে সেই কারণেও সেখানে যখন জল জমে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ফলে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সিএসসির তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই রিপোর্টও কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। ফলে আগামী 7ই নভেম্বরের মধ্যে এই তিনটি রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে এবং তারপরে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। সৌভিক, ধন্যবাদ। চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। গতকাল এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকার এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাও দিতে পারেনি। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো যাবে না। অবিলম্বে তাকে আরজিকর মেডিকেলে পোস্টিং দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। শেষ হাসি হাসলেন চিকিৎসক অনিকেত মাহাতো। একটা অনিয়ম অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর অভিযোগ ছিল কাউন্সেলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। 2025-এর 27শে মে এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক 24। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকারের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। এসওপি তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। এসওপিকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার সংবিধানের 14 নম্বর ধারা অমান্য করতে পারে না। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে, ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে, সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব, এই জায়গা সম্ভব নয়। আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম। সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে যাতে উনি ইমিডিয়েটলি জয়েন করেন আরজিকরে। অনিকেত মাহাতোর জয়, সরকারের ধাক্কা, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। হাইকোর্ট কেন দিয়েছেন আমরা জানি না। আমরা এইটুকুনি জানি প্রত্যেকের ক্ষেত্রেই বদলি নির্দেশ দেওয়ার অধিকার আছে এবং এরা স্থায়ী কর্মী নয়। কলকাতা হাইকোর্টে আজকে অনিকেত মাহাতোর যে জয়, এই জয় আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন
সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবে, আরও ত্বরান্বিত করবে এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে সাহস যোগাবে। আরও দুই আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলা কলকাতা হাইকোর্টে চলছে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। খারিজ হলো ইডির আবেদন, বহাল থাকলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার এবং শুক্রবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। পুজোর মুখে বড়সড় স্বস্তি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের। কারামন্ত্রীকে হেফাজতে পেল না কেন্দ্রীয় এজেন্সি ইডি, খারিজ হলো তাদের আবেদন। বহাল থাকলো কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ইডি। এই নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার। শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জোরালো সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি রয়েছে? ইডি কি তাকে হেফাজতে পাবে, নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন? তা নিয়ে চড়ছিল জল্পনা গুঞ্জন। এই অবস্থায় বুধবার ইডির বিশেষ আদালতে বিচারক নির্দেশে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। প্রায় 1.5 বছর আগে 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ইডি। তারপর চার্জশিট জমা দেয় তারা। বুধবার বিচারক প্রশ্ন করেন, টাকা উদ্ধারের পর চার্জশিট দিতে এত দেরি কেন হলো ইডির? বিচারক আরও বলেন, ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের উপর গুরুত্ব দিলেও তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদক্ষেপ করেনি। তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না। মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেওয়া হচ্ছে। 25 ও 26শে সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। ইডি তাকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে। প্রয়োজন মনে করলে তারপরেও তাকে ডাকা যেতে পারে। 7 days ED custody prayer করা হয়েছিল from the part of the ED that has been rejected. কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নথি জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি। নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি। কালকে আমি যাই, তারা কি চাইছেন দেখি। আমি জানি না যে আমি কি অন্যায় করেছি, হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি। ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রকাশ সিনহা, আবির দত্ত, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সোমবার রাতের পর বুধবার দিনভর কেটে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু এখনো স্বাভাবিক হয়নি শহরের পরিস্থিতি। জমা জলের যন্ত্রণায় জেরবার শহরের বাসিন্দারা, আর তার সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, অপেক্ষার প্রহর গুনছেন প্রত্যেকে। মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা। জলের তলায় গাড়ি, বাড়ি, রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন। এখন এমন একটা পরিস্থিতি, আপৎকালীন পরিস্থিতি পড়ে আছি, মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেসেনে আছি, যেখানে জল নেই, পানীয় জল নেই। সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি। চারদিকে বৃষ্টির জমা জল, ঘরে পানীয় জলটুকু নেই। দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ। আমাদের কারেন্ট নেই, বাড়িতে জল নেই, বয়স্ক লোকেরা বসে আছে। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষালের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে। যে মানুষটি গেয়েছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে, তার বাড়িতেই, ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে এত নিরানন্দের ছবি। মূল রাস্তার উপরেই জয় জয়ন্তী আবাসন। মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই, জল নেই। পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছেন। যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই। কারেন্ট নেই, জল নেই, কিচ্ছু নেই, নিচেও নামতে পারবো না। জল তো কিনে এনেছে, আজকে ওই জলেই রান্না বান্না করছে, ওই জলই খাই আমরা, রান্না ওই জলেই সব করা হচ্ছে, কেনা জলে কি করব। খুব অসুবিধার মধ্যে আছি। অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি, লিফটে জমে রয়েছে জল। জমা জল আগের তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি। সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে, আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্নফিল্ড রোডে। আমি তো গতকাল রাত থেকে চান করিনি, এখন আমি চান করিনি। চান করাটা এখন মনে হয় আমার কাছে বিলাসিতা।
বিদ্যুৎহীন, মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না, যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি। কনফিল্ড রোডের এই বহুতলের বাসিন্দারা কার্যত অন্ধকারে জলবন্দী। এটা মোটামুটি পরশুদিন থেকে রাত থেকেই রয়েছে, তো কোনো জলও নেই, কারেন্টও নেই। পরশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে। এখন পর্যন্ত জল, কারেন্ট নেই, 2 কেজি মতো মাছ পচে গেল, আমি তো খেতেই পারছি না, ফ্রিজে সব খাবার নষ্ট, এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলোও নষ্ট। চরম দুর্ভোগের ছবি ধরা পড়েছে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের নিউ গড়িয়া সমবায় আবাসনেও। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনো পর্যন্ত সমস্ত নিউ গড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল, কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা। জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে, তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। স্বাভাবিকভাবে লোকের চিন্তা দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসক ডিকে চট্টোপাধ্যায়, দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও। জামিল লেনের বাড়িতে কার্যত জলবন্দী হয়ে রয়েছেন তিনি। বাড়িতে বিদ্যুৎ নেই, সমস্যা পানীয় জলেরও। হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে। যেতে পারবো না, আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায়। তবে গাড়ি ঢুকবে, আমি এমআর বাঙ্গুরে আছি, গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে, কারণ গাড়ি ঢুকলে বোধহয় জলেতে সমস্ত ইঞ্জিনগুলো বসে যাচ্ছে। এরই মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর। অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।